আমি এখনো ভার্জিন আছি, চাইলে চেক করতে পারো। কাম অন। ঐশ্বর্য রিক চৌধুরীর এহনো কথায় ছিটকে দূরে সরে গেল অষ্টাদশী কন্যা উৎসা। ওষ্ঠাদয় তীর তীর করে কাঁপছে তার। একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে তা জানা ছিল না এই ছোট্ট মেয়ের। ঐশ্বর্য উৎসাকে চুপ থাকতে দেখে ফের বলল, কি হলো সুইটহার্ট? কাম অন, চেক করে দেখো তো একবার। উৎসার চোখ দুটো ইতিমধ্যেই অশ্রুকণায় ভরে উঠেছে। ঐশ্বর্যের থেকে দুহাত দূরে সরে গিয়ে মিনমিনে গলায় বলে, আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া, আমি কিন্তু আপনার বোন। ঐশ্বর্য মুহূর্তে নিজের মুখশ্রী বদলে নেয়। চক্ষুদয় জল করে উঠল তার। কিয়ৎক্ষণ পূর্বের রাগ মুহূর্তে যেন মাথা নাড়া দেয়। শক্ত হাতে সপাটে থাপ্পড় বসালো উৎসার নরম গালে। উৎসা ফ্লোরে পড়ে যায়। ঐশ্বর্য ফের উৎসাকে টেনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, লিসেন মিস উৎসা, না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল, আর না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল। সো ডোন্ট কল মি ভাইয়া। আমি তোর ভাই নই। ইজন্ট ইট ক্লিয়ার? উৎসা মিনমিনে গলায় বলল, কি বলছেন আপনি এসব? আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয়তো। আপনি কি করে এত খারাপ ইঙ্গিত করছেন? যদি ওরা ভাই বোন হয় তাহলে তো সেই হিসেবে আপনি আমারও ভাই। জাস্ট শাট আপ বাস্টার্ড। তুই আমার বোন টোন কিছুই না। আমার এসব বোন লাগে না। নাও গেট লস্ট। ঐশ্বর্য কথাটা বলেই উৎসাকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেইন ডোর দিয়ে বাইরে বের করে দিল। তুষারপাত হচ্ছে। ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম হয়েছে উৎসার। সময়টা বছরের শেষ দিকে। বার্লিন শহরে আসার পর থেকেই উৎসাকে এই ঠান্ডার সাথে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। বছরের শেষ, ডিসেম্বরের দিকে তাই ঠান্ডাটা বেশ জেঁকে বসেছে। দরজায় বার কয়েক নক করা সত্ত্বেও কেউ দরজা খুলল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচে ফ্লোরে বসে পড়ল উৎসা। আপাতত রাস্তা পুরো তুষারের কারণে ঢাকা পড়েছে। কোথায় যাবে কিছু বুঝতে পারছে না উৎসা। নিজেই দুহাতে ঘষে উষ্ণতা খুঁজছে। পরনের শুভ্র রঙা ওড়না ভালো করে শরীরে জড়িয়ে নিয়েছে সে। হায় রে ভাগ্য তার। নিজের ভাগ্যের কথা ভেবে তাচ্ছিলে হাসি হাসল উৎসা। স্যার, বাইরে তুষারপাত হচ্ছে। আপনি যদি এখন ম্যামকে এভাবে বাইরে রাখেন তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। উফ, শাট আপ মিস মোনা। প্লিজ আপনি গিয়ে নিজের কাজ করুন। মিস মোনা একজন কেয়ারটেকার। বহু বছর ধরে এই দেশে তার বসবাস। ঐশ্বর্যের মা মিসেস মনিকা থাকাকালীন থেকে মিস মোনা কাজ করছেন। হতাশ হয়ে মলিন মুখে জায়গা ত্যাগ করলেন মিস মোনা। অতীত। বাংলাদেশের সিলেট শহরে বেশ বড়সড় বাড়ি পাটোয়ারি মঞ্জিল। মিস্টার আহমেদ পাটোয়ারি মারা গিয়েছে অনেক বছর। আপাতত বাড়িটা মিসেস সাবিনা পাটোয়ারির নামেই আছে। বিছানায় উপুর হয়ে শুয়ে আছে উৎসা। আচমকা মুখের উপর বালতি ভরা পানি পড়তেই হক চকিয়ে গেল উৎসা। তুই কি কোনো মহারানী? আফসানা পাটোয়ারি সকাল সকাল এসেই উৎসাকে কথা শোনানো শুরু করেছে। দীর্ঘশ্বাস ফেলল উৎসা। আফসানা পাটোয়ারি উৎসার বড় মামি। তিনি উঠতে বসতে উৎসা ও তার মা সাবিনা পাটোয়ারিকে কটু কথা বলেন। সরি বড় মামি, উঠতে লেট হয়ে গেছে। আফসানা পাটোয়ারি দাঁতে দাঁত চেপে বলে, আরে তুই সরি বলবি কেন? সরি তো আমাদের বলা উচিত। তোদের মা মেয়ের এত ঢং সহ্য করছি। উৎসা নিশ্চুপ। বলার মতো ভাষা নেই তার। বাড়িটা তাদের হওয়া সত্ত্বেও তাদের কোনো অধিকার নেই। মা নামক মানুষটি প্রায় 3 বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। ওনার চিকিৎসার টাকা পর্যন্ত আফসানা পাটোয়ারির থেকে চেয়ে নিতে হয়। এখন কি বসে থাকবি না কাজ করবি? আফসানার কথা শুনে দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো উৎসা। 6:30 বাজে। 9টার দিকে কলেজে যেতে হবে। তার পূর্বে সব কাজ শেষ করতে হবে তাকে। আফসানা পাটোয়ারি হুকুম দিয়ে ফের ঘুমাতে চলে গেলেন। উৎসা দ্রুত বাড়ির কাজগুলো করতে লাগলো। বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও তাকে দিয়ে এত কাজ করানো হয়। সকালের ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে নেয়। উৎসা, উৎসা, আমার বেডটি কোথায়? নিকির চেঁচামেচি শুনে উৎসা চায়ের ট্রে আর সাথে কুকিজ নিয়ে নিকির রুমের দিকে রওনা দেয়। নিকি আফসানা পাটোয়ারির ছোট মেয়ে, আর রুদ্র ওনার বড় ছেলে। আপু, এই যে তোমার চা। নিকি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে কখন। উৎসাকে দেখে ওর হাত থেকে ট্রে নিয়ে বেডসাইড টেবিলে রাখল। আয় আয়, তাড়াতাড়ি খেয়ে নে, এরপর আমি তোকে কলেজে ড্রপ করে দেব। কিন্তু আপু, এগুলো তো তোমার জন্য। উফ, এত কথা বলিস না। নিকি উৎসাকে টেনে বিছানায় বসিয়ে চা আর বিস্কুট হাতে ধরিয়ে দিল। তাড়াতাড়ি খেয়ে নে। দেখ, একদম জ্ঞান দিবি না। তোকে তাড়াতাড়ি পড়তে হবে, তারপর অফিসের দায়িত্ব নিতে হবে। উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলল। আপু,
আমি এসব অফিসের দায়িত্ব নিতে চাই না। আপাতত আমি পড়ালেখা শেষ করে জার্মানি যেতে চাই। আমাকে মিয়াবুকে খুঁজতে হবে। নিকি মৃদু হাসল। ইয়েস, পারবি তো। কিছুদিন আগেই না স্কলারশিপের জন্য এক্সাম দিলি? ওইটার কী খবর? ওটার রেজাল্ট কাল দেবে। আই হোপ যাতে স্কলারশিপটা যেন পেয়ে যাই। গ্রেট। জগিং শেষে ঘেমে একাকার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ঐশ্বর্য রিক চৌধুরী। পরনে তার নেভি ব্লু জগিং গেটআপ, হাতে ওয়াটার বোতল। এক হাতে ড্রাইভিং করছে, অন্য হাতে মুখের উপর ওয়াটার বোতলটা ধরে নিজেকে ফিচিয়ে নিচ্ছে ঐশ্বর্য। রিক, অ্যাক্সিডেন্ট হবে ব্রো। বেশ ব্যস্ত কণ্ঠে আড়ালো কেয়া। ওর কথায় সহমত প্রকাশ করে জিশান। তুই সর রিক, আমি ড্রাইভ করছি। ঐশ্বর্য শুনল কি না তা জানা নেই, তবে গাড়ির স্পিড বেড়েছে দ্রুত গতিতে। কেয়া আর জিশান বেশ ভয় পাচ্ছে। এই রিকের কোনো ভরসা নেই। দেখা গেল তাদের মেরে নিজে পালিয়ে গেছে। কেয়া বেশ চিৎকার দিয়ে উঠল। রিক, স্টপ ইট! রিক! রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছগুলোকে পিছনে ফেলে মার্সিডিজ কার নিয়ে ছুটে চলছে ঐশ্বর্য রিক চৌধুরী। অতঃপর কেয়া আর জিশানের চেঁচামেচি শুনে গাড়ি থামালো। গাড়ি থামার সাথে সাথে কেয়া নেমে গেল। ঐশ্বর্য আর জিশান নামলো। কেয়া ঐশ্বর্যের উপর রাগ দেখিয়ে বলল, হোয়াট দ্য হেল ইজ দিস রিক? ঐশ্বর্য বাঁকা হাসল। কেয়ার অবস্থা দেখে বলে, জাস্ট চিল মাই ডিয়ার। জিশান ঐশ্বর্যের বাহুতে ঘুষি মেরে বলে, ব্লাডি, তোর জন্য আমার হবু বাচ্চাদের বংশ এক্ষুনি নির্বংশ হয়ে যেত। ঐশ্বর্য তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে জিশানের দিকে। তোদের কি মনে হয় এই রিক থাকতে তোদের কিছু হতো? কেয়া বুকে হাত গুজে বলে, অবশ্যই। আমার অ্যাটলিস্ট মনে হয় তুই থাকতে আমরা মরবো না। ঐশ্বর্য কিছুই বলল না। কিয়ৎক্ষণ ভেবে বলে, লেটস গো। জিশান উদ্গ্রীব হয়ে শোধায়, কোথায় যাবি? ঐশ্বর্য গাড়িতে বসতে বসতে বলে, ক্লাবে, নিড আ ফিজিক্যাল পিস। জিশান একবার কেয়ার দিকে তাকালো। কেয়ার নাক মুখ কুঁচকে নেয়। জিশান ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে বলল, সেমলেস একটা। ঐশ্বর্য গায়ে মাখল না, ফের ড্রাইভ করতে লাগলো। জার্মানির বার্লিন শহরের বিশাল আলিশান বাড়িতে থাকে ঐশ্বর্য রিক চৌধুরী। কেয়া এবং জিশান ঐশ্বর্যের বেস্ট ফ্রেন্ড। ছোট থেকেই একসাথে আছে তিনজন। কেয়া চাইল্ড হোমে বড় হয়েছে, আর জিশান ঐশ্বর্যের সাথেই বড় হয়েছে। ঐশ্বর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক ঐশ্বর্য রিক চৌধুরী। আপাতত কোম্পানির শেয়ারে আছে তার আঙ্কেল মিস্টার রাজেশ চৌধুরী। ঐশ্বর্য শৌখিন একজন মানুষ। ট্রাভেলিং, অ্যাডভেঞ্চার, গেম, কার রেসিং সব কিছুই করতে পছন্দ করে। মাঝে মাঝে তাকে গিটার হাতে সিঙ্গিং করতেও দেখা যায়। এক জায়গায় থেকে অভ্যস্ত নয় ঐশ্বর্য। আজ এই দেশে তো কাল ওই দেশে। আর ওর সঙ্গী হয় কে এবং জিশান। ঐশ্বর্য একটা কথাকে ভীষণভাবে মানে, লাইফ ইজ বিউটিফুল, সো জাস্ট এনজয় করতে হবে। ফ্রেন্ডের সাথে যেমন ঐশ্বর্য ফ্রি, ঠিক অন্যদের বেলায় ততটা গম্ভীর এবং অসভ্য। এই অসভ্য লোকটাকে সভ্য করতে আদেও কি কেউ আসবে?